টপিকগুলোতে আমি বেসিক্যালি তোমাদেরকে কোন কোন টপিকগুলোর উপরে জোর দেবো সেটাকে একটু বলে দিই। ক্লিয়ার? ওকে, কোন কোন টপিকগুলোকে বেশি করে জোর দেবো আজকে আজকে কোন কোন টপিক রয়েছে একবার দেখে নাও। সো ইন্ডিয়া ইরান রিলেশনশিপ সম্বন্ধে জানবো। সো ইন্ডিয়া ইরান রিলেশনশিপের মধ্যে চাহাবার পোর্ট জানবো, গদর পোর্ট জানবো, ইন্ডিয়া ইরান রেল প্রজেক্ট যেটা রয়েছে সেই প্রজেক্টের সম্বন্ধে জানবো। অলসো আমরা জানবো নর্থ সাউথ করিডোর সম্বন্ধে জানবো, এগুলো সম্বন্ধে জানবো। ঠিক, তো ইন্ডিয়া ইরান রিলেশনশিপ আমাদের আজকে দেখে নিতে হবে। 2 নম্বর আমরা দেখবো কি, সেটা হচ্ছে রিটেল ইনফ্লেশন। রিটেল ইনফ্লেশন কালকে গ্রো করেছে 6.09% টোটাল জুন মাসে। তো ইনফ্লেশন সম্বন্ধে সব কিছুই জানবো। ইনফ্লেশন সম্বন্ধে আমরা জানবো ইনফ্লেশন কী জিনিস, হেডলাইন ইনফ্লেশন কী জিনিস, সিপিআই কী জিনিস, ডাব্লিউপিআই কী জিনিস, এগুলো সম্বন্ধে জানবো। ক্লিয়ার? বোঝা গেল? তারপরে আমরা জানবো, তাহলে এটা পেয়ে গেলাম। এর সঙ্গে সঙ্গে কীভাবে ইনফ্লেশন কাজ করে সেটা সম্বন্ধে জানলাম। আচ্ছা, তার সঙ্গে আমরা কি জানবো, এইটার সম্বন্ধে জানবো যে রিসেন্টলি আরবিআই হচ্ছে কি করেছে, শর্ট টার্ম লিকুইডিটি যেটা রয়েছে সেটা ইকোনমিতে বাড়িয়ে দিয়েছে, তাই না? সো আমরা জানবো অপারেশন ডুইস সম্বন্ধে জানবো, ওপেন মার্কেট অপারেশন সম্বন্ধে জানবো, রেপো রেট সম্বন্ধে জানবো, লং টার্ম রেপো রেট সম্বন্ধে জানবো, এগুলো সম্বন্ধে জানবো। ক্লিয়ার? বোঝা গেল? হয়েছে? নাও এগুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার থাকতে হবে। অ্যান্ড অলসো শেষে গিয়ে আমরা দেখবো রিসেন্টলি হচ্ছে তোমার টাইগার সেন্সাস করা হয়েছে, তোমরা জানো। সো টাইগার সেন্সাস রিলেটেড আমরা সমস্ত কিছু জানবো। দ্যাট মিনস এনটিএস এর সম্বন্ধে জানবো, প্রজেক্ট টাইগার সম্বন্ধে জানবো, যেগুলো ব্যাকগ্রাউন্ডে আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। নিউজটা জেনে ইম্পর্টেন্ট নয়। চলো তাহলে ফার্স্ট আমরা জানবো ইন্ডিয়া ইরান রিলেশনশিপ। ক্লিয়ার? সো আগে শুনবে ভালো করে, দেন আমি শেষে গিয়ে সামারি বানিয়ে দেবো, সেই সামারিটা নোট ডাউন করবে। ক্লিয়ার? রিফ্রেশ করে দেবো একবার। আচ্ছা ঠিক আছে, রিফ্রেশ করে দিচ্ছি। ক্লিয়ার আছে? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? চলো, তো আগে এবারে আমি তোমাদেরকে বলি, আমরা আজকে দেখবো ইন্ডিয়া ইরান রিলেশনশিপ সম্বন্ধে। নাও এখানে একটা বড় ব্যাপার রয়েছে যে রিসেন্টলি তোমরা দেখবে ইরান ড্রপস ইন্ডিয়া ফ্রম চাহাবার রেল প্রজেক্ট। ভালো করে দেখো, ইরান কি করছে, চাহাবার রেল প্রজেক্ট থেকে ইন্ডিয়াকে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই পুরো প্রজেক্টটা কার হাতে চলে যাচ্ছে তাহলে? এই পুরো প্রজেক্ট প্রায় 25 বছর ধরে চায়নার জন্য ওয়েট করছিল, মানে 25 বছর ধরে চায়না এটাকে ট্রাই করছিল। সো এটাকে পুরো এখানকার প্রজেক্টটা রোডের আন্ডারে কনভার্ট করে দিচ্ছে, কার আন্ডারে? চায়নার আন্ডারে। ক্লিয়ার? চায়নাকে এটাকে প্রোভাইড করার কথা বলা হচ্ছে। নাও আমি তোমাদেরকে নিউজগুলো দেখাবো, বাট তার আগে আমাদেরকে জানতে হবে এই চাহাবার প্রজেক্ট আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট রয়েছে। ক্লিয়ার? কি জানতে হবে? এই চাহাবার প্রজেক্টটা কতটা ইম্পর্টেন্ট রয়েছে। নাও চাহাবার প্রজেক্ট তুমি যদি ভালো করে দেখো, সো এটা হচ্ছে ইন্ডিয়া, কারেক্ট? তো ইন্ডিয়ার এখানে রয়েছে কান্ডালা, কারেক্ট? কান্ডালা থেকে ইরানের এইখানে হচ্ছে চাহাবার, আর এইখানে আছে গদর। সো গদর টু চাহাবার তুমি যদি দেখো 62 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। কি বললাম বুঝতে পারলে? গদর থেকে চাহাবার পর্যন্ত 62 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। নাও এবার তুমি ভাবো বেসিক্যালি এখানে চাহাবার প্রজেক্ট করার কারণ কি? তো দেখো এই যে পোর্শনটা, ইন্ডিয়ার যে এই পোর্শনটা, এটা কি পোর্শন বলো তো? পিওকে, তাই তো? হ্যাঁ কি না? পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সো ইন্ডিয়াকে যদি কোনো জিনিস ট্রেড করতে হয় তাহলে কি হবে? ইয়া তো এই দিক থ্রুতে আফগানিস্তানের মধ্যে দিয়ে যেতে হবে, অথবা কি করতে হবে, অথবা তোমাকে কি করতে হবে, ডিরেক্টলি সমুদ্রপথে আমরা যদি ইরান পর্যন্ত পৌঁছতে পারি তাহলেই পাকিস্তানকে স্কিপ করতে পারবো, ইরান পর্যন্ত পৌঁছতে পারি। সো ইরানের থ্রুতে আমরা পুরো ওয়েস্ট এশিয়াতে ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ কি না বলো? বোঝা গেছে? ওয়েস্ট এশিয়াতে সমস্ত জিনিসপত্রগুলো ট্রান্সফার করতে পারবো। নাও চাহাবার প্রজেক্টে তুমি যদি দেখো ইরান আর ইন্ডিয়ার মধ্যে ডিল হয়েছিল, ইরান ইন্ডিয়ার ডিল হয়েছিল কত টাকার? ইরান ইন্ডিয়ার ডিল হয়েছিল $1.6 বিলিয়ন। ক্লিয়ার? $1.6 বিলিয়ন ইরান আর ইন্ডিয়ার মধ্যে ডিল হয়েছিল চাহাবার প্রজেক্টের ওপরে। ক্লিয়ার? তার মধ্যে ইরান নিজে ইনভেস্ট করেছে কত? $460 মিলিয়ন। ক্লিয়ার? $460 মিলিয়ন ইরান নিজে ইনভেস্ট করেছে। নাও এখন কোয়েশ্চেন হতে পারে যে কেন চাহাবার আমাদের কাছে ইম্পর্টেন্ট। নাও একটা ভালো করে দেখো, এইখানে তুমি যদি ভালো করে, আমি একটা পিকচারটা যদি আমার কাছে থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। নাও দিস ইজ দ্য পিকচার, কারেক্ট? সো এটা ইন্ডিয়া, দেখতে পাচ্ছ সবাই? ক্লিয়ার আছে? এটা ইন্ডিয়া, ওকে? আচ্ছা, এইখানে রয়েছে চাহাবার পোর্ট। ক্লিয়ার? এইখানে রয়েছে চাহাবার পোর্ট, আর এইখানে রয়েছে গদর পোর্ট। নাও ভালো করে দেখো, খেয়াল করো। সো দিস ইজ দ্য পজিশন
যেখান থেকে সব থেকে বেশি ক্রুড অয়েল ট্রান্সপোর্ট হচ্ছে, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? আরেকটা পজিশন কোথায় আছে বলো তো? আরেকটা পজিশন, দিস ইজ দ্য পজিশন। ক্লিয়ার? সো বলা হয় ওয়ার্ল্ডের টোটাল 40% ক্রুড অয়েল রিজার্ভেশন রয়েছে এই গালফ অফ ওমানে। ক্লিয়ার? 40% রিজার্ভেশন রয়েছে কোথায়? এই গালফ অফ ওমানে। না দেখো, ভালো করে ভাবো, ইন্ডিয়া কি করে? ইন্ডিয়া কি করে? সব থেকে বেশি ক্রুড অয়েল ইম্পোর্ট করে, তাই না? তো এবার যদি আমাদের এখানেই নিজেদের বন্দর থাকে, নিজেদের জায়গা থাকে, তাহলে আমাদেরকে এখান থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করতে আমাদের সুবিধে হবে, তাই না? সো ইন্ডিয়া ইজ এ এনার্জি বেসড কান্ট্রি। সো এনার্জি বেসড কান্ট্রি হওয়ার জন্য সো ইন্ডিয়া কি করবে? ক্রুড অয়েলকে ইম্পোর্ট করবে। তাহলে আমার এখানে নিশ্চয়ই বন্দর একটা থাকা খুব জরুরি, না হলে এই ক্রুড অয়েলটা খুব তাড়াতাড়ি আমরা ইজিলি ইম্পোর্ট করতে পারবো না। মাথায় ঢুকছে? ঢুকছে না কি বলো? সো দ্যাটস ওয়াই চাহাবার খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট হয়ে যায়। অলসো কিসের জন্য ইম্পর্ট্যান্ট? আরও একটা জিনিস তুমি যদি দেখো, সো দিস ইজ দ্য লাইন দ্যাট ইজ কল্ড নর্থ সাউথ করিডোর। নর্থ সাউথ করিডোর। নাও নর্থ সাউথ করিডোর কী জিনিস ভালো করে বোঝো। সো এখান থেকে কান্ডালা আর মুম্বাই, এই দুটো পয়েন্ট কানেক্ট করছে কোথায়? চাহাবারের সঙ্গে, তাই না? চাহাবারের সঙ্গে কানেক্ট করছে। নাও চাহাবার কি করছে? কানেক্ট করছে বাকুর সঙ্গে, আজারবাইজানে যেটা রয়েছে। ক্লিয়ার? বাকু বাকু কানেক্ট করছে আস্ত্রাখান, যেটা হচ্ছে তোমার কাজাকিস্তান মোস্ট প্রবলি এখানে রয়েছে, সেখানের সঙ্গে কানেক্ট করছে। এরপরে তুমি যদি দেখো রাশিয়াতে চলে যাচ্ছে, তাই না? পুরো রাশিয়াকে কানেক্ট করছে। এটা হচ্ছে নর্থ সাউথ করিডোর রোড। এটা একটা রোড কনস্ট্রাক্ট করার চিন্তাভাবনা হচ্ছিল, মাথায় ঢুকলো? সো এবার যদি একটা রোড কনস্ট্রাক্ট করে দিই, তাহলে আমরা পরবর্তীকালে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে যা কিছু প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্টটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো বলো? সেই প্রোডাক্টটাকে আমরা ডিরেক্টলি নিয়ে যেতে পারবো ইউরেশিয়াতে, তাই না? এবার বুঝতে পারছো? আমরা পুরোটা ট্রান্সফার করতে পারবো ইউরোপে, ইউরোপ আর রাশিয়াতে ট্রান্সফার করতে পারবো, তাই না? অলসো আমরা কি করতে পারবো? অলসো এইখান থেকে যা কিছু প্রোডাক্ট আছে সেগুলোকে এক্সপোর্ট করতে পারবো সুয়েজ খালের থ্রুতে স্ট্রেট অফ হরমুজ, এটাকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ। ক্লিয়ার? স্ট্রেট অফ হরমুজ এর থ্রুতে আমরা ডিরেক্টলি কি আসতে পারবো? মুম্বাই পর্যন্ত নিয়ে আসতে পারবো, তাই না? কি বললাম বুঝতে পেরেছো? সো এখানে একটা যদি আমার কাছে বন্দর থাকে তো ট্রান্সপোর্ট করতে সুবিধে হবে আমাদের, তাই না? কি বললাম, বোঝা গেল? সো এখানে বলেছে যে ইন্ডিয়া আর ইরানের মধ্যে যদি বলা হয় কেন ইম্পর্ট্যান্ট চাহাবার পোর্ট, তাহলে বলা হয়েছিল 1 নম্বর আমরা পাকিস্তানকে বাইপাস করতে পারবো, কারণ পাকিস্তানে আমাদের প্রয়োজন হবে না। আর 2 নম্বর আমরা অ্যাক্সেস করতে পারবো সেন্ট্রাল এশিয়াকে, যেটাকে আফগানিস্তান বলছি, আফগানিস্তান আজারবাইজান এই জায়গাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। অলসো আমরা কি করতে পারবো? চায়নাকে কাউন্টার করতে পারবো। কিভাবে? না দেখো, চায়না এখানে গদর পোর্ট বানিয়ে রেখেছে, তাই না? এখানে যদি আমাদের বন্দর থাকে তার মানে নেভি ভেসেল সব কিছু যাবে, তাই না? সো চায়না যদি পরবর্তীকালে এখানে নেভি টেভি নিয়ে আসেও, আমরা পরবর্তীকালে কোনো কিছু ফ্রন্ট ওয়ার হলে, 2 ফ্রন্ট 3 ফ্রন্ট ওয়ার হলে আমরা চায়নাকে কাউন্টার করতে পারবো। মাথায় ঢুকছে? ওকে। আর 4 নম্বর যেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি, আমরা এনার্জি সিকিউরিটি পেয়ে যাবো, কারণ ক্রুড অয়েলকে খুব ভালোভাবে ইম্পোর্ট করতে পারছি। অলসো ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোরকে অ্যাক্সেস পেয়ে যাবো। নাও এবার বুঝতে পারলে কেন আমাদের কাছে চাহাবার পোর্ট ইম্পর্টেন্ট? নাও ক্লিয়ার? একটা পয়েন্ট ক্লিয়ার হলো নাকি বলো? সবার ক্লিয়ার? কেন চাহাবার পোর্ট ইম্পর্টেন্ট আছে সেটা বুঝতে পেরে গেলে? হলো? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এইটা ক্লিয়ার হয়েছে। নাও আমাদেরকে জানতে হবে যে ইন্ডিয়া চাহাবার পোর্ট পাচ্ছে না, তাহলে পাচ্ছে কি? ইন্ডিয়া চাহাবার পোর্ট যখন পাচ্ছে না, তার মানে পাচ্ছে হচ্ছে চায়না। সো চায়না বেসিক্যালি কম্প্রিহেন্সিভ প্ল্যান ফর কোঅপারেশন বিটুইন ইরান আর চায়না, এটা রিসেন্টলি একটা ডিল সাইন হয়েছিল। সেই ডিলটা হচ্ছে 25 ইয়ার্স ক্রস করলো, মানে 25 বছরের রিলেশনশিপ ক্রস করলো, এবং সেখানে বলা হলো প্রায় 400 বিলিয়ন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ডিল কমপ্লিট হলো। 400 বিলিয়ন, জাস্ট বুঝতে পারছো? 25 বছরের একটা পার্টনারশিপ তৈরি হলো, যেখানে 400 বিলিয়নের উপরে চায়না হচ্ছে ইনভেস্ট করবে। ক্লিয়ার? নাও এবারে ম্যাপটাকে দেখো আর বুঝতে পারবে যে কীরকম ইন্ডিয়া ঘিরে রয়েছে। এবার দেখো ম্যাপটাকে দেখো। ওকে, সো দিস ইজ দ্য ম্যাপ, কারেক্ট? এই ম্যাপের তুমি যদি দেখো পাকিস্তান চায়নার আন্ডারে চলে গেছে। ক্লিয়ার? ওকে, নাও এইদিকে শ্রীলঙ্কা চায়নার আন্ডারে চলে গেছে, কারেক্ট? বুঝতে পারলে? নাও ওই সাইডে মায়ানমার অলসো চায়নার আন্ডারে আছে। ক্লিয়ার? তাহলে ভালো করে ভেবে দেখো ইন্ডিয়া মিডিলে পড়ে আছে। সো দ্যাটস ওয়াই সমস্ত যারা ডিফেন্স এক্সপার্ট রয়েছে তারা বলছে ইন্ডিয়া এখন, নেপাল অলসো, হ্যাঁ ইন্ডিয়া এখন স্ট্রিং অফ পালস থিওরির টপ পজিশনে রয়েছে। স্ট্রিং অফ পালস থিওরির, বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো? স্ট্রিং অফ পালস থিওরির
স্টপ পজিশনে রয়েছে। নাও এখন মনের মধ্যে কোয়েশ্চেন আছে যে চাহাবারে ডিলটা ক্যান্সেল হলো কেন, ইরান আমাদের সঙ্গে ক্যান্সেল করলো কেন। ইরান আমাদের সঙ্গে কিন্তু প্রায় বলতে পারো 20 to 50 ইয়ার্সের কাছাকাছি আমাদের সঙ্গে কিন্তু রিলেশনশিপ ইরানের সঙ্গে রয়েছে। তাহলে এই ইরানের সঙ্গে ক্যান্সেল হওয়ার কারণ কি, ভালো করে দেখো, রিজন দেখো। এবার তোমাকে যদি আমি রিজন বলি, প্রথম রিজন যেটা আসবে, যদি আমি এটাকে একটু পয়েন্ট করে লিখি, তাহলে আমি যদি তোমাকে ফার্স্ট কয়েকটা রিজন বলছি, প্রথমে বলো রিসেন্টলি ইরান আর ইউএস স্যাংশন হয়েছিল, তোমরা জানো তাই না, তাই না? ইরান ইরান আর ইউএস এর মধ্যে একটা ট্রেড স্যাংশন হয়েছিল, তাই না? ইয়েস, ট্রেড কনফ্লিক্ট হয়েছিল। তো ইউএস ইরানের উপর স্যাংশন লাগিয়েছিল, তাই না? সো যেটা ইন্ডিয়া দাবি করছিল যে যদি ইউএস পরবর্তীকালে কোনো স্যাংশন লাগিয়ে দেয় তাহলে চাহবা রেল প্রজেক্ট তো এমনি ভোগে চলে গেল, তাই না? হ্যাঁ কিনা বলো। পরবর্তীকালে ইন্ডিয়ার ওপরে ইরানের ওপর স্যাংশন আসছে, মানে কি ইন্ডিয়ার চাহবার প্রজেক্টের ওপর স্যাংশন আসছে। যদিও ইউএস বলেছিল যে আমরা ইরানকে ইন্ডিয়া যে ইরানে তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে বা চাহবার প্রজেক্ট তৈরি করছে, তাতে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, বাট এটা কতদিন ছিল না, তাই না? কোনো সিওরিটি ছিল না। সো এর ফলে কি হয়েছিল, ইন্ডিয়া কি করছিল, ইউএস স্যাংশন থেকে বাঁচার জন্য আস্তে আস্তে ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়েছিল। মাথায় ঢুকলো? কারণ ইন্ডিয়া ভালো করে জানে ইউএস পরবর্তীকালে ইরানের ওপর স্যাংশন লাগাবে। আর এই মুহূর্তে ইউএস এর স্যাংশনের কাছাকাছি কে রয়েছে? 1 নম্বর ইরান রয়েছে, আর 2 নম্বর রয়েছে চায়না। মাথায় ঢুকলো? বুঝতে পারছো? সো এদের দুজনে ভয় ডর নেই, বাকি তো সবার অবস্থা শুকিয়ে আছে, তাই না? সো ইউএস স্যাংশনের হাত থেকে, বা স্যাংশন মানে কি, ট্রেডটাকে বন্ধ করে দেওয়া, ইরানের যত ট্রেড হবে না সেটাকে বন্ধ করে দেওয়া, ক্লিয়ার? স্যাংশন স্যাংশন লাগিয়ে দেওয়া। সো অবভিয়াসলি সেই সব কান্ট্রির সঙ্গে স্যাংশন, যদি ধরো ইরানের ওপর স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে ইরান পরবর্তীকালে কোনো কান্ট্রির সঙ্গে ট্রেড করতে পারবে না, কারণ সেই সব কান্ট্রি তো ইউএসকে তেল দেয়, তাই না? ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো, মায়ানমার বলো, এরা তো ইন্ডিয়াকে তেল দিচ্ছে কন্টিনিউয়াস, মানে ইউএসকে তেল দিচ্ছে। তো এরা কোনো কারণে ইরানের সঙ্গে কোনোদিন আর বিজনেস করতে যাবে না। আর বিজনেস করতে যাওয়া না যাওয়া মানে কি, চাহাবার প্রজেক্টে যে এত টাকা ইনভেস্ট করলাম সেটা ভোগে। মাথায় ঢুকছে নাকি বলো? ঢুকছে। সো দ্যাটস ওয়াই ইন্ডিয়া কখনো চাইছে না যে ইউএসের সঙ্গে রিলেশনশিপ নষ্ট করি, তাই জন্য ইরানের ওপরে ইনভেস্টমেন্ট কমিয়ে দিচ্ছিল। তো যার জন্য ইরান বলছে যে ইনভেস্টমেন্ট যেহেতু কমিয়ে দিয়েছে, তো আমরা ঠিক মতো করে এটাকে তৈরি করতাম। তো এটার টার্গেট ছিল, চাহাবার যেটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে, টার্গেট ছিল ডিসেম্বর 2022, ক্লিয়ার? এটা টার্গেট ছিল, ওকে? 2022 পর্যন্ত এটা টার্গেট ছিল, ক্লিয়ার? কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে, মানে তোমার যদি স্যাংশন যদি চলতে থাকে, আর ইন্ডিয়া যদি এইভাবে ইনভেস্টমেন্ট কমাতে থাকে, তো এটা 2022 ছেড়ে দাও, 2024-এর মধ্যেও কমপ্লিট হবে না। তো ফার্স্ট রিজন, 1 নম্বর রিজন বুঝতে পারলে। 2 নম্বর রিজন কি? 2 নম্বর রিজন, এই মুহূর্তে গ্লোবাল পাওয়ারে দুজন ইউএস এর এগেনস্টে আছে। কে কে রয়েছে? ইরান আর চায়না, তাই না? ইরান আর চায়না রয়েছে, তাই না? সো এখন যদি আমি ইউএস এর এগেনস্টে যেতে হয়, মানে ইরানকে যদি ইউএস এর এগেনস্টে যেতে হয়, রাশিয়া কিন্তু নয়, রাশিয়া কিন্তু এগেনস্টে নয়, রাশিয়া নিউট্রাল ব্যালেন্স করে, নিউট্রাল পজিশনে রয়েছে। নাও ইউএস এর এগেনস্টে যেতে হলে কার পাওয়ার নিতে হবে? ইন্ডিয়ার। ইন্ডিয়া তো অলরেডি ইউএস এর সঙ্গে ভালো রিলেশনশিপ রয়েছে, কার নিতে হবে? চায়না। সো দ্যাটস ওয়াই চায়না স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে ইরান। মাথায় ঢুকলো? কারণ রিসেন্টলি তোমরা জানো নিউক্লিয়ার ট্রিটি ক্যান্সেল করেছে, তাই না? জয়েন্ট কম্প্রিহেন্সিভ যে প্ল্যানটা ছিল সেটাকে ক্যান্সেল করেছে। সো তাই জন্য চায়না রিলেশনশিপের ওপর বেশি জোর দিচ্ছে। ওকে, নাও ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে নাকি বলো? ক্লিয়ার হচ্ছে? সো তাই জন্য কিন্তু কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ইরান হচ্ছে চায়নার দিকে বেশি ঝুঁকে রয়েছে। নাও এটা নিয়ে 2019-এ ইউপিএসসি প্রিলিমসে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, তো আমি সেই কোয়েশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি। নাও এই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করো। আচ্ছা, এই কোয়েশ্চেনের অপশানগুলো ইউপিএসসিতে একটা ট্রিক অ্যাপ্লাই করা হয়। কি অ্যাপ্লাই করা হয়? মোস্ট কারেক্ট আনসার সবসময় দিতে হয়, ক্লিয়ার? যদি কোনো আনসারে সবগুলোই কারেক্ট থাকে, তাহলে মোস্ট কারেক্ট আনসারকে টার্গেট করতে হয়। তো এইখানে এই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করো। কি বলেছে? হোয়াট ইজ দ্য, একটু দেখতে অস্পষ্ট লাগবে কারণ ওটা আমি পিকচার থেকে নিয়েছি। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপিং চাহাবার পোর্ট বাই ইন্ডিয়া? ক্লিয়ার? ইন্ডিয়া চাহাবার পোর্ট তৈরি করার পেছনে মেন উদ্দেশ্য কি? ক্লিয়ার? ইম্পর্টেন্স কী রয়েছে? ইন্ডিয়ার ট্রেড উইথ আফ্রিকান কান্ট্রি উইল এনর্মাসলি ইনক্রিজ। ইন্ডিয়ার সঙ্গে আফ্রিকান কান্ট্রি সব থেকে বেশি ট্রেড ডেভেলপ হবে। ইন্ডিয়ার রিলেশন ডেভেলপ হবে অয়েল প্রডিউসিং আরব কান্ট্রিজের সঙ্গে। ইন্ডিয়া উইল নট ডিপেন্ড অন পাকিস্তান ফর অ্যাক্সেস টু আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া। পাকিস্তান উইল ফেসিলেট অ্যান্ড প্রোটেক্ট দ্য ইনস্টলেশন অফ গ্যাস পাইপলাইন বিটুইন ইরাক অ্যান্ড ইন্ডিয়া। পারবে? আমি পোল দিই।
মোস্ট কারেক্ট খোঁজো, কোনটা এক্সেপশন রয়েছে, মানে কোনটা হলে বাকিগুলো হওয়ার চান্সই নেই। দেখো 55% অ্যাটলিস্ট কারেক্ট আনসার দিচ্ছ, তাই না? সো এবার তুমি একটা কথা ভেবে দেখো, সো তুমি ঘটনাটা জানো, গল্পটা জানো, তাই না? তো তুমি জানো যদি তুমি ইউপিএসসির কোয়েশ্চেনও সলভ করতে পারছো, তাই না? সো এবার তুমি বলো তোমাদেরকে কে বলে তোমরা করতে পারবে না, তাই না? কারা বলে যে তোমরা করতে পারবে না? তো তাদেরকে এই জিনিসগুলো দেখিও কখনো, ঠিক আছে? হ্যাঁ, ইয়া তো মাথার ডিস্টার্ব আছে, হ্যাঁ, অথবা কি আছে বলো তো, অথবা তো বিড়ি ফুঁকে মুখে লাংস শেষ হয়ে গেছে, লোককে বলতে পারছে না। বুঝতে পারলে কি বললাম? গুড। তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার দেখো, ভালো করে দেখো। আফ্রিকান কান্ট্রিজ হবে কি? আফ্রিকান কান্ট্রিজ, দেখো আফ্রিকান কান্ট্রিজ, এটা কোন কান্ট্রি ছিল? এটা ওয়েস্টার্ন কান্ট্রিজ, তাই তো? আফ্রিকান তো নিচে, তাই না? সো ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে কানেক্ট ছিল, তাই না? তো এটা ভুল আছে, তাহলে এটা ভুল আছে, কারেক্ট। নাও নেক্সট ছিল অয়েল প্রডিউসিং আরব কান্ট্রিজ উইল বি স্ট্রেনদেন। এবার তুমি একটা কথা ভাবো, শুধুমাত্র চাহাবার পোর্ট তৈরি করলেই কি আরব কান্ট্রিদের সঙ্গে আমাদের রিলেশনশিপ ডেভেলপ হবে? তাছাড়া হবে না, তাহলে এটা ভুল আছে, মোস্ট কারেক্ট যেতে হবে আমাকে। তাহলে চাহাবার পোর্ট তৈরি করার পেছনে উদ্দেশ্য কি? সো চাহাবার পোর্ট তো মেইনলি উদ্দেশ্য ছিল কি, পাকিস্তানকে বাইপাস করে দিয়ে আফগানিস্তানের সঙ্গে কানেক্ট করা, তাই না? এটাই তো আমি তোমাদেরকে ওই কানেক্টটা দেখালাম, ইয়েস অর নো? এটাই তো কানেকশন দেখালাম, এই যে ডিরেক্টলি পাকিস্তানকে বাইপাস করে দিচ্ছি, আমরা ডিরেক্টলি কানেক্ট করছি, তাই না? বোঝা গেল? হয়েছে? ক্লিয়ার হয়েছে? সো সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে সি। হয়েছে? মাথায় ঢুকলো? কনফিউশন হবে, বাট মোস্ট কারেক্ট নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? ক্লিয়ার আছে? চলো নেক্সট দেখি আমরা, তাহলে ইন্ডিয়া ইরান রিলেশনশিপ সম্বন্ধে ক্লিয়ার হয়েছে একটু, যে কীভাবে হবে, কেন হবে, কী জন্য হবে, তাহলে পরবর্তীকালে কী সিচুয়েশন আসতে পারে, ঠিক আছে? সো ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক, ইয়েস অবভিয়াসলি স্ট্র্যাটেজিক অনেকটাই লস হলো, বাট আস্তে আস্তে দেখবে ডেভেলপ করতে স্টার্ট করে দেবে। নাও দেখো নেক্সট নিউজ আসছে, অ্যাবান্ডান্ট লিকুইডিটি কেপ্ট শর্ট টার্ম রেটস সফট, আরবিআই বুলেটিন। আচ্ছা পয়েন্টগুলো ওকে ওকে ওকে, পয়েন্টগুলো এক মিনিট পয়েন্টগুলো একটু ডিসকাস করে দিই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া ইরান রিলেশনশিপ, যেটা কোন প্রজেক্ট নিয়ে হচ্ছে বলো, একটা একটা করে একটু বলে দাও কোন প্রজেক্ট নিয়ে, আমার লেখাতে একটু প্রবলেম হচ্ছে। সো ইন্ডিয়া ইরান কোন প্রজেক্ট? চাহবার প্রজেক্ট, কারেক্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই চাহবার প্রজেক্টের সঙ্গে সেন্ট্রাল এশিয়াকে কানেক্ট করছে কোন রোড? সেন্ট্রাল এশিয়াকে কানেক্ট করছে এবং ইউরোপকে কানেক্ট করছে কোন রোড? কোন রোড কানেক্ট করছে? রোড কানেক্টিভিটি কোনটা রয়েছে? সেন্ট্রাল এশিয়া, ইয়েস, নর্থ সাউথ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর, তাই তো? নর্থ সাউথ করিডোর, ক্লিয়ার? ওকে। 2 নম্বর, কেন চাহাবার আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল? একটা একটা পয়েন্ট করে বলো কেন ইম্পর্টেন্ট ছিল। প্রথম কি? এনার্জি, তাই তো? 2 নম্বর বাইপাস পাকিস্তান। 3 নম্বর কি ছিল? ট্রেড ডেভেলপমেন্ট, গুড, ট্রেড ডেভেলপমেন্ট। 4 নম্বর কাউন্টার চায়না, ইয়েস, কাউন্টার চায়না, ক্লিয়ার? কাউন্টার চায়না, ক্লিয়ার? আচ্ছা, এই চাহাবার পোর্ট নিয়ে না তোমাদেরকে মিশনিয়াসিপেও এক্সাম দিতে পারে, ক্লিয়ার? সেখান থেকে রেডি হয়ে থাকো চাহাবার প্রজেক্ট নিয়ে, ওকে? চলো, তো এই কয়েকটা পয়েন্ট ছিল, এগুলোই জাস্ট নোট ডাউন করে রাখো, আর বেশি আর কিছু নেই, ক্লিয়ার? আর এইখানে এই পয়েন্টটা জেনে নাও, এটা হচ্ছে গালফ অফ ওমানে রয়েছে। অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে চাহাবার পোর্টটা কোথায় রয়েছে, এইটা হচ্ছে গালফ অফ ওমান, ক্লিয়ার? সো এখানেই রয়েছে চাহাবার পোর্ট, আর এটা একমাত্র পোর্ট ইরানের যেটা ওশিয়ান পোর্ট রয়েছে, ক্লিয়ার? একটাই মাত্র পোর্ট যেটা ওশিয়ানের দিকে রয়েছে, হয়েছে? নাও নেক্সট দেখো, নেক্সট তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইটা, তাই তো? যে অ্যাবান্ডান্ট লিকুইডিটি কেপ শর্ট টার্ম রেটস সফট। নাও একটা জিনিস ভালো করে বুঝবে, লিকুইডিটি কেন বাড়ানো হয়েছে যদি তোমাদেরকে বলা হয়, এটা বুঝবে ভালো করে। লিকুইডিটি কেন বাড়ানো হয়েছে পরে পিডিএফ থেকে লিখে নিও। লিকুইডিটি কেন বাড়ানো হয়েছে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, কেন না ডিফ্লেশন চলছে ইকোনমিতে, তাই তো? লিকুইডিটি কেন বাড়ানো হয়েছে? ডিফ্লেশন চলছে, ওকে? ডিফ্লেশন চলছে। চলো, ডিফ্লেশন যদি চলে আরবিআইয়ের কাছে কোন কোন টুলস আছে আমরা দেখব। আরবিআইয়ের কাছে 2টো টুলস থাকে, তাই তো? কি কি টুলস বলো? কি কি টুলস? একটা হচ্ছে দুটো মনিটারি টুলসের 2টো টুলস কি কি? না ওএমও নয়, আমি বলছি টুলস মনিটারি পলিসির টুলস কি কি? একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কি কোয়ালিটেটিভ, তাই তো? কোয়ালিটেটিভ। না কোয়ান্টিটেটিভের আন্ডারে কারা কারা রয়েছে বলো?
কোয়ান্টিটেটিভের আন্ডারে রেটস, বিভিন্ন রেটসগুলো রয়েছে, আর কি রয়েছে, সিআরআর রয়েছে, এসএলআর রয়েছে, তাই তো, ওএমও রয়েছে, এগুলো রয়েছে, তাই না, এবং এমএসএফ রয়েছে, যাই হোক যেগুলো রয়েছে এইগুলো, তাই তো, এইগুলো রয়েছে কোয়ান্টিটেটিভের আন্ডারে। নাও এবার বলো, এই কোয়ান্টিটেটিভের আন্ডারেই তো, কোয়ান্টিটেটিভের মাধ্যমেই তো ইনফ্লেশনটাকে কন্ট্রোল হয়, হ্যাঁ কিনা বলো, এই কোয়ান্টিটেটিভের মাধ্যমেই তো ইনফ্লেশনটা কন্ট্রোল হবে, ইয়েস। নাও চলো এবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। নাও ইনফ্লেশন যদি কন্ট্রোল করতে হয় তাহলে সিআরআর এসএলআর এর কি পরিস্থিতি হয় সেটা আমাকে বলো। তাহলে ইনফ্লেশন ভালো করে মনে রাখবে, এইটা একটু শিখিয়ে দিচ্ছি, ভালো করে মনে রাখো। ইনফ্লেশন মানে ইন মানে কি, ইন মানে কি, ইনক্রিজ। সো ইনফ্লেশনের সময় সবকে ইনক্রিজ করতে হয়, তাহলে সিআরআর এসএলআর কি করব, সিআরআর এসএলআর কি করব, ইনক্রিজ করব। নাও ক্লিয়ার, ইনফ্লেশনের সময় ইনক্রিজ। আর ডিফ্লেশনে কি আছে, ডিফ্লেশন মানে কি, ডিফ্লেশন মানে ডি মানে ডিক্রিজ, তাই তো, তাহলে সিআরআর এসএলআরকে ডিক্রিজ করব। নাও ক্লিয়ার। এবারে তুমি আমাকে বলো ওএমও, ওএমওটা কি কাজে ইউজ করা হয়, ওএমওটাকে কি করা হয়, ওএমও মানে কি জানা আছে, ওএমও মানে কি, ওপেন মার্কেট অপারেশন, এটা নিয়ে অনেকবার বলেছি আমি তোমাদেরকে, তাই তো, ওপেন মার্কেট অপারেশন। আচ্ছা ওএমওটাতে কি করা হয়, গভর্নমেন্ট সিকিউরিটি বাই করা হয় না সেল করা হয়, গভর্নমেন্ট সিকিউরিটি বাই করা হয় না সেল করা হয়, ওএমওর মাধ্যমে, ইয়েস। ইনফ্লেশনের সময় কি করা হয়, ইনফ্লেশনের সময় বাই করা হয়, আর ডিফ্লেশনের সময় সেল করা হয়। চলো এই দুটো জিনিস বুঝতে পারলে না, বোঝা গেছে। নাও অপারেশন টুইস্ট কি জিনিস এবার বোঝো, হোয়াট ইজ অপারেশন টুইস্ট। সো যখন ইনফ্লেশন হয় তখনই আমরা চেষ্টা করি, ইনফ্লেশন এবং ডিফ্লেশন হয় তখনই আমরা মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করি কি রেপো রেটের মাধ্যমে কন্ট্রোল করতে, তাই তো, মোস্ট অফ দ্য টাইম আমরা রেপো রেটের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করি, রেপো রেটকে কমিয়ে বাড়িয়ে, তাই না। সো ওপেন মার্কেট অপারেশন লং টার্মের ক্ষেত্রে যখন ইউজ করা থাকে তখন করি। না অপারেশন টুইস্ট কি জিনিস ভালো করে বোঝো। অপারেশন টুইস্টের মাধ্যমে, আচ্ছা ইকোনমিতে এখন কি চলছে বলো, কি চলছে এখন, কি চলছে, ডিফ্লেশন চলছে, ভালো করে বুঝবে। তাহলে ইকোনমিতে ডিফ্লেশন চলছে, ডিফ্লেশন মানে কি নেই, কি কম আছে, ডিমান্ড কম আছে, তাই না, ডিফ্লেশন কম, ডিফ্লেশন চলছে মানে কি, ডিমান্ড কম, ইয়েস অর নো, সো ডিমান্ড কম। আচ্ছা ডিমান্ড কম মানে কি বলো, লিকুইডিটি কম ইকোনমিতে, হ্যাঁ কি না বলো, লিকুইডিটি কম রয়েছে। আচ্ছা এই লিকুইডিটিটাকে বাড়ানোর জন্য আরবিআই কি করে, আরবিআই কি করেছে, ওপেন মার্কেট অপারেশনের আন্ডারে গভর্নমেন্ট সিকিউরিটিকে বাই করা স্টার্ট করেছে। কি বললাম বুঝতে পেরেছো, ওপেন মার্কেট অপারেশনের আন্ডারে গভর্নমেন্ট সিকিউরিটিকে বাই করা স্টার্ট করেছে, ইয়েস, যেটার মানে প্ল্যান ছিল না সেটাকে করা স্টার্ট করেছে, ক্লিয়ার। সো দেখো রেপো রেটের মাধ্যমে কোনো কিছু চেঞ্জ না করে টুইস্ট করে কি করছে, গভর্নমেন্ট সিকিউরিটির মাধ্যমে বাই করছে। বাই করলে কি হবে বলো, অটোমেটিক্যালি লোকের কাছে কি হবে, তাহলে গভর্নমেন্ট সিকিউরিটি বাই করলে, এটাও একটু চার্ট করে দেখে নাও, তাহলে গভর্নমেন্ট সিকিউরিটি বাই করছে, বাই করলে কি হবে বলো, লিকুইডিটি কি হবে, লিকুইডিটি বাড়বে, তাই তো, তাহলে লিকুইডিটি বাড়বে। আচ্ছা লিকুইডিটি বাড়লে কি হবে বলো, লিকুইডিটি বাড়লে, ইয়েস ডিমান্ড কি হবে, লিকুইডিটি বাড়লে ডিমান্ড, ডিমান্ড কি হবে, ডিমান্ড অলসো বাড়বে, আর ডিমান্ড বাড়লে কি বাড়বে, প্রোডাকশন, প্রোডাকশন কি হবে, প্রোডাকশন বাড়বে, আর প্রোডাকশন বাড়লে কি হবে বলো, প্রোডাকশন বাড়লে বিজনেস বাড়বে, তাই না, প্রোডাকশন বাড়লে অলসো বিজনেস এক্সপানশন হবে, তাই তো, আর বিজনেস এক্সপানশন হলে পরবর্তীকালে লোকের কাছে টাকা আসবে আবার, তাই না, মানি সাপ্লাই বাড়বে, আর মানি সাপ্লাই বাড়লে গভর্নমেন্ট আবার কি করবে, গভর্নমেন্ট সিকিউরিটিগুলোকে সেল করা স্টার্ট করবে। নাও ক্লিয়ার হয়েছে, এবার বুঝতে পেরেছো এটা একটা সাইকেলে রয়েছে, বুঝে গেল, ক্লিয়ার হয়েছে নাকি বলো, সবার ক্লিয়ার, তাই না। সো গভর্নমেন্ট সিকিউরিটি এখন তো বাই করছে, বাট পরবর্তীকালে কি করবে, যখনই মানি সাপ্লাই বেড়ে যাবে টুইস্ট করে ওটাকে সেল করা স্টার্ট করবে। সো এটাকে আরবিআই বলছে অপারেশন টুইস্ট। নাও ক্লিয়ার হয়েছে, এটাকে বলা হয় অপারেশন। তো এই সার্কেলটা একটু লিখে নাও, এই সার্কেলটা খুব ইম্পর্টেন্ট আছে, এই সার্কেলটা একটু লিখে নাও, কাজে দেবে। এটাকে বলা হয় অপারেশন টুইস্ট, ক্লিয়ার, বুঝে গেল, অপারেশন টুইস্ট ক্লিয়ার। নাও এখানে একটা নিউজে আসছে, হোয়াট ইজ লং টার্ম রেপো রিলেশন, লং টার্ম রেপো রিলেশন বলে একটা টার্ম নিউজে আসছে। নাও রেপো রেট সম্বন্ধে তোমাদের সবার ক্লিয়ার আছে, তাই না, কিটা বুঝতে পারোনি বলো, কোনটা বুঝতে পারোনি, কেউ কিছু বুঝতে পারোনি এরকম আছো কি, ডিমান্ডের পর, ডিমান্ড কোথায়, ডিমান্ডের পরে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন,
প্রোডাকশন, এটা প্রোডাকশন বাড়বে। সো প্রোডাকশন বাড়া মানে বিজনেস বাড়বে, বিজনেস বাড়া মানে মানি সাপ্লাই বাড়বে, আর মানি সাপ্লাই বাড়া মানে গভর্নমেন্ট সিকিউরিটি কী হবে, আবার পরবর্তীকালে বাই করতে পারবে, সরি সেল করতে পারবে, তাই না? এটাই বললাম। ওকে, ক্লিয়ার? বাইর পরে কি হবে বললে, বাইর পরে এটা কি হবে বলো তো, বাইর পরে লিকুইডিটি বাড়বে। লিকুইডিটি যখনই বাই করবে তার মানে কি লোকের কাছে টাকা আসবে তো, তাই না? তার মানে কি লিকুইডিটি বাড়বে। আচ্ছা সবার ক্লিয়ার তো? লাইক করো একটু, বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পেরেছো নাকি বলো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম প্রেজেন্টলি ইন নিউজ, জেনে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম অপারেশন টুইস্ট। ক্লিয়ার? সো রেপো দিয়ে করলো না কেন? নাও এখানে একটা কোয়েশ্চেন আছে, রেপো দিয়ে করলো না কেন? রেপো মার্কেট দেখো এমনিতেই ডিমান্ড অবস্থা খারাপ, তাই না? এখন রেপো দিয়ে করলে লোন, রেপোটা কেন করা হয়? লোন নেওয়ার জন্য, তাই না? লোকে লোন নেবে, কিন্তু লোকের কাছে টাকাই নেই, তো লোন দিলে কি হবে, পরবর্তীকালে এনপিএ বাড়বে, তাই না? সো তাই জন্য রেপো দিয়ে করলো না, যাদের কাছে টাকা আছে তাদের কাছ থেকে নিয়ে নিল, মার্কেটে চলে এলো টাকাটা। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল? যাদের কাছে টাকা আছে এখন তারাই তো ইনভেস্ট করবে, যাদের কাছে টাকা নেই তারা কি করে ইনভেস্ট করবে? নেবেই না, কেউ তো লোন নেবেই না। ইয়েস, বোঝা গেল? মাথায় ঢুকলো? ঢুকেছে? নাও চলো তাহলে এটা বুঝতে পেরে গেছো অপারেশন টুইস্ট। নাও নতুন একটা নিউজ আসছে, ডিমান্ডের পরে কি লেখা, ডিমান্ডের পরে হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন ইনক্রিজ হবে, ডিমান্ড বাড়া মানে কি প্রোডাকশন বাড়বে, তাই তো? সো আমার ক্লাসে টাইমিং হচ্ছে 8:30 আর 11টা, সকাল 8:30 আর রাত 11টা। ওকে, ডিমান্ডের আগে হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি ইনক্রিজ হবে। হয়েছে? সবার হয়েছে? লিকুইডিটি মানে কি মানি সাপ্লাই, মানি সাপ্লাই বাড়বে মানে মানি আসবে লোকের কাছে বেশি। ওকে চলো নাও দেখো রেপো জিনিস দিয়ে ক্লিয়ার করো। নাও রেপো রেট কি জিনিস একটু যদি ক্লিয়ার করো তাহলে লং টার্ম রেপো অ্যাকশন সম্বন্ধে জানতে পারবে। কেউ জানো হোয়াট ইজ লং টার্ম রেপো রিলেশন? জানা আছে? লং টার্ম রেপো রিলেশন কি জিনিস জানা নেই, তাই তো? সো চলো রেপো রেট আগে বোঝো। রেপো রেটে কি হয়, ব্যাংক কি করে দেখো ভালো করে বোঝো। ব্যাংক কি করে, কার কাছ থেকে নেবে বলো? আরবিআইয়ের কাছ থেকে শর্ট টার্মে লোন নেয়। ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে শর্ট টার্মে লোন নেয়। ক্লিয়ার? আচ্ছা এবার তুমি বলো, ব্যাংক যদি আরবিআইয়ের কাছ থেকে 6% হারে লোন নেয় তাহলে পরবর্তীকালে ব্যাংক নিশ্চয়ই আমাদেরকে লোন দেবে কত টাকায়? বেশি টাকায়, বেশি পার্সেন্টেজে, হ্যাঁ কিনা বলো? তাই তো? আমাদেরকে বেশি পার্সেন্টেজে লোন দেবে, 8%-এ। ইয়েস অর নো? সো এটা কি ধরনের লোন বলছি? শর্ট টার্ম লোন, তাই না? আচ্ছা আমাদেরকে যখন লোন দেবে সেটা কি লং টার্ম হয় না শর্ট টার্ম হয়? সো আমাদেরকেও শর্ট টার্ম লোন দেয়, তাই না? যত কার লোন বলো, লং টার্মে কোথায়? লং টার্মে এডুকেশন লোন শুধুমাত্র লং টার্মে চলছে, আর সব লোন প্রায় 20 বছরের মধ্যে কমপ্লিট করতে হয়। কি বললাম বুঝতে পেরেছো? বেশিরভাগ লোনই কিন্তু 20 বছরের মধ্যে কমপ্লিট করতে হয়। ক্লিয়ার? বোঝা গেল? সো শর্ট টার্ম লোন, আমরা সবসময় শর্ট টার্ম লোন নিই। ক্লিয়ার? যেরকম কি পার্সোনাল লোন, সার্ভিস লোন, এইগুলো হচ্ছে তোমার শর্ট টার্ম লোন, তাই না? তারপর তুমি ধরো কার লোন, তাই না? এগুলো সব শর্ট টার্ম, 5-7 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে তোমাকে। তো আমরাও শর্ট টার্মে লোন নিচ্ছি। নাও এবার ক্লিয়ার করো, মাথায় ঢোকাও, ভালো করে মাথায় ঢোকাও। এবারে তুমি বলো, ব্যাংক যদি আমাদেরকে এই মুহূর্তে শর্ট টার্মে লোন দেয় তাহলে সেই লোনটা এনপিএতে কনভার্ট হতে কত সময় লাগবে? এনপিএতে কনভার্ট হবে 100%, ইয়েস অর নো? ইয়েস অর নো বলো? কনভার্ট হবে, এনপিএতে কনভার্ট হবে, তাই না? তাই তো? কারণ কি আমাদের কাছে এখন টাকাই নেই, তো এনপিএতে কনভার্ট হবে। তো আরবিআই বলছে আমরা এবার থেকে লং টার্ম রেপো রিলেশন চালু করব। লং টার্ম রেপো রিলেশন মানে কি? লং টার্ম রেপো রিলেশন নাও বলো, আগে আমাকে ক্লিয়ার করো, ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লং টার্মের লোন নেয় কোন ইন্টারেস্টের মাধ্যমে? ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লং টার্মে লোন নেয় কোন ইন্টারেস্টের মাধ্যমে? কোন রেট, কোন রেট, ওটাকে কোন রেট বলা হয়? ব্যাংক যখন, ইয়েস ব্যাংক রেট বলা হয়। ব্যাংক রেট এখন কি রয়েছে এই মুহূর্তে ইকোনমিতে? আরবিআই কি ব্যাংক রেট রেখেছে? আরবিআই এখন ব্যাংক রেট বলে কোনো জিনিস রাখেনি। এখন ব্যাংক রেটকে বলা হয়, কি জিনিস বলা হয় সেটা পরবর্তীকালে তোমরা এই জিনিসগুলো হয়তো বুঝতে পারবে না। এটাকে বলা হয় পেনাল রেট। কেন বলা হয় এগুলো আমি একটু প্লাসে করিয়েছি, আই থিঙ্ক আমার মনে হয় তোমরা প্লাসে চলে এসো বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। নাও দেখো এবার তুমি ভাবো, যেহেতু লং টার্মে জিনিসটা পুরোটাই কেটে দিয়েছি আমরা, তো লং টার্ম রিলেশনশিপ যদি রেপো রেটের মাধ্যমে বাড়াতে চাই তাহলে কি হবে? আমাদেরকে শর্ট টার্মের জায়গায় লং টার্মে রেপো রেটকে দিতে হবে। নাও মাথায় ঢুকলো? শর্ট টার্মের জায়গায় লং টার্মে দিতে হবে। সো দ্যাটস ওয়াই নাও রেপো ইজ কল্ড লং টার্ম রেপো রিলেশন। নাও ক্লিয়ার? বুঝতে পারলো নাকি বলো? তাহলে এখন কি করছে ব্যাংকগুলো? কি করছে দেখো, এখন কি করছে ব্যাংকগুলো? সো ব্যাংকগুলো আরবিআইয়ের কাছ থেকে, ভালো করে বুঝো, ব্যাংকগুলো আরবিআইয়ের কাছ থেকে লং টার্মে রেপো রেটের মাধ্যমে লোন নিচ্ছে। লং টার্মে রেপো রেটের মাধ্যমে
লোন নিচ্ছে, শর্ট টার্মে নিত আগে, তাই তো, লং টার্মে রেপো রেটের মাধ্যমে লোন নিচ্ছে। সো যেহেতু লং টার্মে নিচ্ছে, সো ব্যাঙ্কগুলো তাই লং টার্মে লোন প্রোভাইড করতে পারছে আমাদেরকে। মাথায় ঢুকলো? এমএসএমই যেগুলো ইন্ডাস্ট্রি আছে তাদেরকে লং টার্মে লোন প্রোভাইড করছে। মাথায় ঢুকলো? সো দ্যাটস ওয়াই এই রিলেশনটিকে বলা হয় লং টার্ম রেপো রিলেশন। নাও ক্লিয়ার? এখন পেনাল রেট কি এগুলো নিয়ে কোয়েশ্চেন করো না, এগুলো আমি ক্লাসে অলরেডি করিয়েছি, দেখে নাও। সো লং টার্ম রেপো রিলেশন। নাও ক্লিয়ার হয়েছে? এবার বুঝতে পেরেছো নাকি বলো? ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে অ্যাডভান্টেজ কি হবে? আর এনপিএতে যাবে, কারণ কি তুমি 25 বছরের ওপরে তুমি লোন দিচ্ছ, এনপিএতে যাওয়ার চান্স আছে, কারণ 25 বছরের মধ্যে ইকোনমি আবার ফিরে আসবে, তাই না? সো আর এনপিএতে যাওয়ার চান্স নেই। সো এনপিএ যে বেড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা কমবে। নাও ক্লিয়ার হয়েছে? সো এটাকে বলা হয় লং টার্ম রেপো রিলেশন। হয়েছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার সবার? ক্লিয়ার না? চলো তাহলে তাহলে পয়েন্টটা করে নিয়েছো, বুঝে নিয়েছো, আর আমি এটাতে সময় নষ্ট করছি না, কারণ তাহলে সময় পাবো না আমরা, ঠিক আছে? তো এইখানে কয়েকটা জিনিস অ্যাড করে নাও। নন পারফর্মিং অ্যাসেট, এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। সো 2018-তে টাইগার সেন্সাসের রিপোর্ট এসছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে। তো নাও টাইগার সেন্সাস নিয়ে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। এটা তৈরি হয়েছে কবে বলো তো? 2005-এ। কৌশিক প্লাসের টাইম হচ্ছে 10:30, আজকে 10:30টাতে রয়েছে। ক্লিয়ার? 2005-এ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি তৈরি হয়েছে। ক্লিয়ার? এইটাই ইম্পর্টেন্ট রয়েছে। প্রজেক্ট টাইগার আমরা কবে লঞ্চ করেছি এটাও ইম্পর্টেন্ট রয়েছে, এটা হচ্ছে প্রজেক্ট টাইগার 1973। এই দুটো পয়েন্টকে নোট ডাউন করে নাও, প্রজেক্ট টাইগার 1973 আর হচ্ছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি 2005, এই দুটো জিনিস জানলে ওকে। আরেকটা জিনিস জেনে রাখো, এই যে প্রজেক্ট টাইগার এটা হচ্ছে একটা সেন্ট্রাল স্পন্সর স্কিম, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ক্লাইমেট চেঞ্জের আন্ডারে রয়েছে। হলো? ক্লিয়ার? এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটাও একটু দেখে নেবে। আরেকটা জিনিস জেনে রাখো, এইগুলো ছাড়াও যদি বলা হয় লার্জেস্ট টাইগার রিজার্ভ কি রয়েছে, নাম কি হবে? লার্জেস্ট টাইগার রিজার্ভ, ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম কি? না। সো ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভ তুমি যদি দেখো সেটা হচ্ছে নাগার্জুন সাগর শ্রী শৈলাম টাইগার রিজার্ভ হয়ে গেছে। এইটা হচ্ছে সব থেকে বড় টাইগার রিজার্ভ হয়ে গেছে এখন অন্ধ্রপ্রদেশের। আর স্মলেস্ট যদি বলা হয় ওরাং ন্যাশনাল পার্কের আসামে যেটা টাইগার রিজার্ভ রয়েছে সেটা। ক্লিয়ার? আর টোটাল আমাদের টাইগার রিজার্ভ রয়েছে 50টা। ক্লিয়ার? তাহলে এই তিনটে পয়েন্ট নোট ডাউন করে নাও, এটা রিসেন্ট ডেটা বলে দিলাম, পরবর্তীকালে নিউজে এলে যাতে এক্সামে এলে যাতে অ্যাটেন্ড করতে পারো, এই কোয়েশ্চেনগুলো এক্সামে আসবে। আচ্ছা যদি বলা হয় সব থেকে বড় টাইগার ব্রিডিং সেন্টারটার নাম কি? টাইগার ব্রিডিং সেন্টার বলো, সব থেকে বড় টাইগার ব্রিডিং সেন্টার তাহলে হবে রণথম্বর। বন্দিপুর নয়, রণথম্বর। সব থেকে বড় টাইগার ব্রিডিং সেন্টার হচ্ছে রণথম্বর, অ্যান্ড তারপরে হচ্ছে নাগার্জুন সাগর। ক্লিয়ার? খেয়াল থাকে জানো, ওকে। ইন্ডিয়াতে 3টে জায়গায় টাইগার ব্রিডিং সেন্টার রয়েছে, একটা হচ্ছে রণথম্বর, 2 নম্বর হচ্ছে সরিস্কা যেটা হচ্ছে তোমার এতে রয়েছে রাজস্থানে রয়েছে, আর 3 নম্বর হচ্ছে নাগার্জুন সাগর। ক্লিয়ার? আর বন্দিপুরে হচ্ছে টাইগারটাকে পালন করা হয়, ব্রিডিং নয়, পালন করা হয়। ক্লিয়ার? বোঝা গেল? মাথায় ঢুকলো? চলো লাস্ট 5 মিনিটের মধ্যে বাকি লাস্টের পার্টটাও দেখে নিই, ওকে। আচ্ছা আরেকটু এটা সম্বন্ধে দেখে নাও, ইউএসএ এটা নিউজে রয়েছে, ইউএসএ হচ্ছে টপ ট্রেডিং পার্টনার হচ্ছে সেকেন্ড কনজিকিউটিভ ইয়ারে, ইন্ডিয়ার সঙ্গে টপ ট্রেডিং পার্টনার রয়েছে। স্মলেস্ট হচ্ছে ওরাং সায়ন্তী, এমপিতে হচ্ছে পেঞ্চ, ওরাং। নাও দেখো টপ ট্রেডিং পার্টনার, নাও টপ ট্রেডিং পার্টনার যখন হচ্ছে তখন আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের সঙ্গে কি পরিমাণ সারপ্লাস রয়েছে সেটাও একটু জেনো। এটা এই ডেটাটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জানার জন্য বললাম, ইম্পর্টেন্ট নয়। ক্লিয়ার? সো দেখতেই পাচ্ছ এখানে আমরা $17.42 বিলিয়ন আমরা টোটাল ট্রেড সারপ্লাস করেছিলাম। ইন্ডিয়া ট্রেড সারপ্লাস রয়েছে ইউএসএ সঙ্গে, ইউএসএ সঙ্গে ট্রেড সারপ্লাস মানে কি ইউএসএ কে বেশি বিক্রি করছি। ক্লিয়ার? সো সেটা 17.42 ছিল, 2018-19-এ আরও কমে গেছে এবং 2019-20-তে আরও কমে যাবে। ক্লিয়ার? সো যেটা বলা হচ্ছে, বাট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চায়নার সঙ্গে যদি বলা হয় তোমাদেরকে সব থেকে বেশি কি ইম্পোর্ট করি আমরা চায়না থেকে, যদি জিজ্ঞেস করে, কারণ চায়না এখন নিউজে রয়েছে না, কি ইম্পোর্ট করি চায়না থেকে সব থেকে বেশি কি ইম্পোর্ট করি? গল্প হয়ে গেল তো? এবার বুঝতে পারছো কেন ইম্পর্টেন্ট নিউজগুলো? চায়না নিউজে আছে, তোমাকে জিজ্ঞেস করে দিল চায়না সব থেকে বেশি কি ইম্পোর্ট করি, গল্প হয়ে যাবে, তাই না? সো বেটার হয় এগুলোকে রেডি করে নাও। সো জেনে নাও চায়না থেকে আমরা সব থেকে বেশি ইম্পোর্ট করি ইলেকট্রিক্যাল মেশিনারি, যত ইলেকট্রনিক্স জিনিস আছে না সেটাকে সব থেকে বেশি ইম্পোর্ট করি, আর এক্সপোর্ট করি সব থেকে বেশি কটন। ক্লিয়ার? বোঝা গেল? এক্সপোর্ট সব থেকে বেশি কটন আর ইম্পোর্ট করি ইলেকট্রিক্যাল মেশিনারি। আর যদি বলা হয় টপ এক্সপোর্ট কি করি, মানে হোল ইন্ডিয়াতে সব থেকে বেশি এক্সপোর্ট কি হয়, তাহলে জেনে রাখো এখানে দেখো পেট্রোলিয়াম প্রোডাক্টসে পেয়ে যাবে প্রায়, পেট্রোলিয়াম প্রোডাক্টস বলছি, ইঞ্জিনিয়ারিং গুডস,
ইঞ্জিনিয়ারিং, এখন তো এটা এটা ডেটাটা ভুল আছে, ছেড়ে দাও। সব থেকে বেশি এক্সপোর্ট করছি আমরা পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস। পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস হচ্ছে আমরা সব থেকে বেশি এক্সপোর্ট করছি। হলো? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? সো এই ডেটাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, চায়না যেহেতু নিউজে রয়েছে, সো দিয়ে দিতে পারে। ক্লিয়ার? আর 2018-19 এই রিপোর্টটাও দেখে নাও। 2018-19 সব থেকে বেশি এক্সপোর্ট, এই যে এটার কথা বলছিলাম আমি, ওইখানে লিখে দিয়েছি, বাট এইটা কথা বলছিলাম। পেট্রোলিয়াম প্রোডাক্টস রয়েছে 14.1% আমরা এক্সপোর্ট করছি, অ্যান্ড অলসো 7.9% পাল এক্সপোর্ট করছি, ড্রাগ 4.4%। এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট, মেন্সের জন্য একটু নোট ডাউন করে নেবে, পরে পিডিএফ দেখে নোট ডাউন করবে, আজকে সময় নেই, সো পরে পিডিএফ দেখে করে নেবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এই এতে পেয়ে যাবে পিডিএফ, এই ক্লাসের শেষে পিডিএফে পেয়ে যাবে। চলো, তাহলে এটা বুঝতে পেরে গেছো? ক্লিয়ার? আচ্ছা, ইনফ্লেশন নিয়ে সময় নেই, সো ইনফ্লেশনের পার্টটা আমরা নেক্সট দিন করাবো। ক্লিয়ার? কালকে ক্লাসে ইনফ্লেশনটাকে অ্যাড করে দেবো, এটা সময় পাবো না, একদম সময় নেই, আর 2 মিনিট রয়েছে। ক্লিয়ার? তো এই পার্টটা আমরা কালকে দেখে নেবো। বলো কেমন লাগলো? ভালো লেগেছে? চলো, নতুন কিছু জানতে পারছো না, এটা ইম্পর্টেন্ট, নতুন কিছু জানতে হবে। যা পড়ছো তাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই না করলে প্রবলেম হবে। যত বেশি অ্যাপ্লাই করবে তত বেশি আমাদের ডেভেলপমেন্ট বা বলো গ্রোথটা আসবে। ওকে? আর বাকি আমি তোমাদেরকে সবসময় বলেছিলাম যে যদি এর পরেও বেসিক লেভেলে কোনো কিছু প্রবলেম হয়, বেসিক বুঝতে পারছো না, কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি বলবো যে চলে এসো প্লাসে, বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি সমস্ত কিছু করিয়ে দেবো। ক্লিয়ার? ওকে? সো প্লাসে জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। বাইরে বেরোলে একটু মাস্ক নিয়ে বেরো, হাতটাকে স্যানিটাইজ করো সবসময়, বাইরে বুঝতেই পারছো এত প্রবলেম চলছে। সো আশা করছি সবাই সুস্থ থাকবে। সো চলো, রাতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।